আমি যদি বলি এখন একটা অক্সিজেন দেখাও, তুমি বলবে আমি একটা অক্সিজেন দেখাতে পারবো না। তো স্বাভাবিকভাবে আমি যদি একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট, দুটো সোডিয়াম কমপ্লিট, দুটো অক্সিজেন কমপ্লিট, দুটো হাইড্রোজেন কমপ্লিট, এবার বলেছে এই যে যত পরিমাণ কার্বন ডাই অক্সাইড পাওয়া গেছে, কত পরিমাণ, কত মোল অ্যামোনিয়া, অ্যামোনিয়ার আগে কত দেওয়া ছিল 2, এরও হাফ করবি। NH4OH কে চাইলে ব্রেক করা যায়, তার কারণ কি চেয়েছে, অ্যামোনিয়া। চল লেখ। অনেকের এই চ্যাপ্টারটা বুঝতে একটু সমস্যা হয়, তার কারণ হলো এই চ্যাপ্টারের মধ্যে মানে আমরা রাসায়নিক গণনা যখন পড়ি তখন রাসায়নিক গণনাতে আসলে পর্যায় সারণী মানে আগের ফার্স্ট সামেটিভে যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারটারও আমাদের কাজে লাগে, মানে অর্থাৎ পর্যায় সারণীরও ভালো গুরুত্ব রয়েছে। ইভেন এই যে আমাদের মোটামুটি তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া পড়া হয়ে গেছে, ওই চ্যাপ্টারটারও গুরুত্ব রয়েছে। যদি আমরা বলতাম অজৈব রসায়ন পড়া হয়ে যেত তাহলে আমি বলতাম অজৈব রসায়নেরও গুরুত্ব রয়েছে। অর্থাৎ আমাদের এই যে পার্টটা রয়েছে এই রাসায়নিক গণনা, এর মধ্যে অনেকগুলো চ্যাপ্টার আমাদের কম্বাইন থাকে, কেননা আমাদের এই চ্যাপ্টারে বেসিক্যালি একটা পার্ট থাকে যেটা হচ্ছে কি ইকুয়েশন গুলোকে বোঝা, রাসায়নিক সমীকরণ গুলোকে বোঝা, আর তাকে আমরা বলি সমতা বিধান, সমতা বিধান করা, অর্থাৎ ব্যালেন্সিং করা বাংলায় বলতে গেলে, ইংলিশে বলতে গেলে ব্যালেন্সিং করা। তোমরা নাম শুনেছো যে কত মোল কার সাথে কি, কিন্তু খুব বেশি সমস্যা হয় না যদি অল্প অল্প বুঝে পড়ো যে আসলে কি বলতে চেয়েছে এখানে। তো আমরা রাসায়নিক গণনা কেন পড়ি বা রাসায়নিক গণনাতে আমাদের কি দরকার পড়ে সেটা নিয়ে আগে একটু ডিসকাস করে নিই। আমাদের রাসায়নিক গণনাতে মূলত সবার আগে স্টার্ট হবে এই জায়গা থেকে যে আমরা কিছু কমন কনসেপ্ট লাইক আমরা যদি কোনো সমীকরণ দেখতে পাই, সেই সমীকরণে কি হারে কতটা পরিমাণ একটা যৌগের সাথে আরেকটা যৌগ মিশ্রিত করবো। তোমরা যৌগ কি জানো, লাইক NH3, অ্যামোনিয়া একটা যৌগ, কার্বন ডাই অক্সাইড একটা যৌগ। এবার প্রশ্ন হলো গিয়ে আমি তো একটা যৌগের সাথে আরেকটা যৌগের মিক্সচার দরকার পড়ে না, আমরা কার সাথে কোন যৌগকে কত পরিমাণে মিক্স করব সেই জিনিসটাকে আমাদের ব্যাখ্যা করে সমীকরণের ব্যালেন্সিং। 2 নম্বর ব্যাপার হচ্ছে যখন এই চ্যাপ্টারটা পড়বে তখন দেখবে বিভিন্ন জায়গায় নতুন নতুন কিছু কিছু জিনিসপত্র শুনবে। যেমন একটা জিনিস পড়বে আণবিক ভর বা বলতে পারো আণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব। আর আরেকটা জায়গায় কোথাও পড়বে বাষ্প ঘনত্ব, বাষ্প ঘনত্ব। এদের মধ্যে ডিফারেন্স কি? এটা কোন একটা বস্তুর মনে করো অবভিয়াসলি ভর পরিমাপের জন্য আমরা আণবিক গুরুত্ব আর বাষ্প ঘনত্ব ব্যবহার করে থাকি। যদি তুমি একটা হাইড্রোজেন পরমাণুর রেসপেক্টে একটা হাইড্রোজেন অণুর রেসপেক্টে যদি তুমি কোনো জিনিসের ভর ব্যাখ্যা করো তাহলে তাকে বলা হয় আণবিক গুরুত্ব। কোনো জিনিসের ভর যদি অণুর ভিত্তিতে ব্যাখ্যা করো, কার অণুর ভিত্তিতে, হাইড্রোজেন অণুর ভিত্তিতে ব্যাখ্যা করো, তাহলে তার নাম আণবিক গুরুত্ব। আর যদি কারো ভর তুমি হাইড্রোজেন পরমাণুর ভিত্তিতে ব্যাখ্যা করো, প্রথম জন হচ্ছে অণুর ভিত্তিতে আর দ্বিতীয় জন হচ্ছে গিয়ে পরমাণুর ভিত্তিতে, তুমি যদি পরমাণুর ভিত্তিতে ব্যাখ্যা করো তাহলে তাকে বলা হয় বাষ্প ঘনত্ব। আমরা আণবিক গুরুত্বকে M দিয়ে রিপ্রেজেন্ট করি আর বাষ্প ঘনত্বকে আমরা D দিয়ে রিপ্রেজেন্ট করি। আমাদের রিলেশন হলো M অর্থাৎ আণবিক গুরুত্ব ইজ ইকুয়ালস টু 2 মাল্টিপ্লাইড বাই D, মানে আণবিক গুরুত্ব ইকুয়ালস টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব। এবার এই চ্যাপ্টার পড়তে পড়তে দেখবে সব জায়গায় মোল 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 একটা ওয়ার্ড পাবে। প্রশ্ন মোল কেন আমরা ইউজ করি? চ্যাপ্টার সহজ যদি তুমি একটু বুঝে বুঝে করো। মোল শব্দটার অর্থ কি বা মোল কেন ইউজ করা হয়? 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রামের থেকে বেশিরভাগ জায়গায় দেখবে ব্যালেন্সিং যখন করবে ইকুয়েশনে, যখন ব্যালেন্স করার চেষ্টা করবে তখন মোল জিনিসটা খুব বেশি ইউজ হয়। ঠিক আছে, এবার প্রশ্ন হলো যে মোল কেন ইউজ করা হয়। আগে আমি বলিনি মোল মানে কি। তোমাদের জানা আছে যে 1 মোল মানে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক যদি আমরা অ্যাটমের কথা আলোচনা করি। কত? 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক যদি আমরা অ্যাটমের কথা ডিসকাস করি। আমরা আরো বলতে পারি এই যে 1 মোল, এই 1 মোল মানে হলো 22.4 লিটার। 1 মোল মানে হলো 22.4 লিটার। এবার স্যার এটা এতগুলো নেওয়া হয় কেন বা এরকম টাইপের নাম্বার নেওয়া হয় কেন? বিষয়টা হচ্ছে আমি যদি একটা মাত্র সিঙ্গেল অ্যাটমকে নিয়ে ডিসকাস করি কোনো একটা রিঅ্যাকশনে, মাত্র একটা সিঙ্গেল অ্যাটম, শুধু মনে করো একটাই অ্যাটম রয়েছে আর কিছু নেই, একটাই সিঙ্গেল অ্যাটমকে নিয়ে আমরা ডিসকাস করছি, তাহলে এর যেরকম টাইপের বিহেভিয়ার হয় আমি যদি একটা বড় স্যাম্পল দেখি তাহলে সেই স্যাম্পলে অন্য পরমাণুগুলোর বিহেভিয়ার আলাদা আলাদা রকম হয়। মানে মনে করো আমার এই রুমের মধ্যে অনেকগুলো নাম্বার অফ অক্সিজেন আছে, এবার এই যে অক্সিজেন গুলো রয়েছে প্রত্যেকটা
অক্সিজেন যদি এক একটা সিঙ্গেল 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 অক্সিজেন অণুর কথা বলি, একটা সিঙ্গেল সিঙ্গেল অক্সিজেন পরমাণুর কথা বলি, তাহলে তার বিহেভিয়ার প্রত্যেকটার সাথে সমান হয় না। কেউ হয়তো ডান দিকে যাচ্ছে, কেউ হয়তো বাঁ দিকে যাচ্ছে, কেউ উপরে যাচ্ছে, কেউ নিচে যাচ্ছে। এবার আমাদের যখন একটা লার্জ সিস্টেমের জন্য পড়তে হয়, সবার এরকম আলাদা আলাদা বিহেভিয়ার না আমরা চোখেও দেখতে পাই না। আমরা এমনিও নিজেরাই জানি যে একটা অক্সিজেন, আমি যদি বলি এখন একটা অক্সিজেন দেখাও, তুমি বলবে আমি একটা অক্সিজেন দেখাতে পারবো না। তো স্বাভাবিকভাবে আমি যদি একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট, সেই সাফিসিয়েন্ট অ্যামাউন্টটা কত, যদি 6.022 ইন্টু 10⁻23 অ্যাটম বা যদি 22.4 লিটার নিই, তাহলে আমরা দেখতে পাই যে ওই যে সিস্টেম, ওই যে আমাদের রাসায়নিক সিস্টেম রয়েছে, সেই সিস্টেমের ওভারঅল বিহেভিয়ার সেম। এবার হ্যাঁ, সিঙ্গেল একটা সিঙ্গেল, ও ঠিক আছে, আরে সিঙ্গেল তো তাই জন্য এদিকে শোনো। এবার যদি আমরা ভাবি যে পুরো পার্টটার কথা না, যদি পুরো পার্টটার কথা আমরা দেখি, তাহলে পুরো পার্টে যে 22.4 লিটার আমরা যদি আয়তন নিই, তাহলে তার বিহেভিয়ার সেম কাজ করে। মানে আমি যদি ভাবি যে জলকে নিয়ে আলোচনা করব, তখন জলের বেস্ট আলোচনা হবে যদি আমরা 22.4 লিটার জল পরমাণু নিয়ে রিসার্চ করি, তাহলে ওর বিহেভিয়ার সব থেকে বেশি আমাদের জানা হবে, কারণ একটা মেজরিটি পার্ট তখন ব্যবহার করবে। মানে আমার একটা এরকম বলতে চাইছি, মনে করো একটা ক্লাস রয়েছে, আমি ক্লাসরুমে বললাম তোমাদের ক্লাসে, আমি বললাম যে তোমাদের ক্লাসের বাচ্চারা খুব ভালো পড়াশোনা। এর মানে আমি কিভাবে বলতে চাই, হাসছে সবাই, যদি আমরা আমরা কিভাবে বলতে চাই যে কোন একটা বাচ্চা ভালো পড়াশোনায় একটা ক্লাসরুমে, এর মানে তো এই না যে সবাই ভালো পড়াশোনা করবে, হতে পারে একজন দুজন একদমই পড়াশোনা করে না। কিন্তু আমি তারপরে আমরা কিভাবে বলি, ওভারঅল বিহেভিয়ার দেখে বলি যে ওভারঅল বিহেভিয়ার কেমন, সেই হিসেবে বলি যে এই এই কারণের জন্য আমরা এই ব্যাচটাকে বললাম যে সব বাচ্চারা ভালো পড়াশোনায়। আমরা বললাম এই এই ক্লাসে যারা রয়েছে সবার বিহেভিয়ার ভালো, কেন আমরা কিভাবে বলি, হতে পারে যে কারো বিহেভিয়ার খুব খারাপ, কিন্তু ওভারঅল আমরা ট্রেন্ড ফলো করি। তেমন ভাবে এই যে অক্সিজেন গুলো রয়েছে, প্রত্যেকটা অক্সিজেন কিন্তু সেম না, এক একটা অক্সিজেন আলাদা আলাদা রকম ভাবে বিহেভ করতে পারে, বাট আমরা যদি অনেকটা অ্যামাউন্ট নিয়ে নিই তার জন্য হচ্ছে এত। তো ইন্ট্রোডাকশন এটুকুই, এর থেকে বেশি ইন্ট্রোডাকশন দরকার নেই। এবার শোনো, যখন এটা পড়ায় অনেকে কি করবে, অনেক রুলস লেখাবে, অনেক কিছু করাবে। আমি সোজা সাপটা বাংলা কথা বলছি, তুমি কোনো রুলস দিয়ে কোনো এই অঙ্ক করতে পারবে না, সোজাসুজি কথা। তুমি যদি ভালোভাবে কেমিস্ট্রি না বোঝো, তুমি যদি কোন জিনিসকে কি বলে, কোনটার কি সংকেত বলে যদি না বুঝতে পারো, যতই তুমি পড়ে নাও না কেন, এই অঙ্ক গিয়ে পরীক্ষার হলে নামবে না। তো তোমার কাজ কি, সহজ ভাষায় বলি, কাজ হচ্ছে প্র্যাকটিস করা। তুমি এই চ্যাপ্টার যদি 2 থেকে 3 দিন প্র্যাকটিস করো, একই জিনিস বারবার বারবার রিপিট করো, তোমার কাছে প্রত্যেকটা জিনিসের সংকেত মাথায় চলে আসবে, প্রত্যেকটা জিনিসের ভর কত মাথায় চলে আসবে। তুমি যদি গিভ আপ করে যাও তাহলে হবে না। তুমি যদি 6 থেকে 7 ঘন্টা নিয়ে যদি বসো, টোটাল আমি টোটাল কথা বললাম, তুমি ভালোভাবে প্রত্যেকটা জিনিসের নাম জেনে যাবে, প্রত্যেকটা জিনিসের সংকেত জেনে যাবে, প্রত্যেকটা জিনিসের ভর জেনে যাবে, তারপরে তোমার কাছে এই চ্যাপ্টারটা খুবই ইজি লাগবে। আবার সিমিলার ভাবে তুমি যদি না টাইম দাও, তাহলে অবশ্যই সব ভুলে যাবে। এবার শোনো, আমরা যদি একটা যদি অ্যাটমের কথা বলি, তোমরা জানো একটা অ্যাটমের মধ্যে টোটাল 3টে পার্ট থাকে। একটা কি থাকে, প্রোটন, একটা কি থাকে নিউট্রন, আর একটা কি থাকে ইলেকট্রন। প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। এবার শোনো, এই যে প্রোটন আর নিউট্রন যদি তোমাদের মনে থাকে, এদের ভর অনেক বেশি হয়। মাস অফ প্রোটন, মাস অফ নিউট্রন কিন্তু অনেক বেশি ভারী ইলেকট্রনের তুলনায়। মানে একটা ইলেকট্রনের তুলনায় একটা নিউট্রন বা একটা প্রোটন প্রায় 1637 বা 38 গুণ ভারী, সরি 1836 থেকে 1837 গুণ ভারী। তার মানে আমরা একটা অ্যাটমের ক্ষেত্রে মাস অফ ইলেকট্রন যেটা রয়েছে সেটাকে নেগলিজিবল বলে দিতে পারি কম্পারেটিভলি মাস অফ প্রোটন কিংবা মাস অফ নিউট্রন। হ্যাঁ কিনা বলো, করা যায় তো? তার মানে আমরা এখন থেকে যদি একটা বস্তুর ভর বলি বা একটা অ্যাটমের ভর বলি, অ্যাটমের ভর বলতে বুঝবে প্রোটন আর নিউট্রনের ভর। বোঝা গেল? যেমন আমি তোমাকে যদি নর্মালি জিজ্ঞাসা করি হাইড্রোজেন, তুমি এটা নিয়ে সব থেকে বেশি কনফিউশনে থাকো, তাহলে স্যার হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয়? হাইড্রোজেনের কোন রকম, তোমরা জানো প্রোটন থাকে না, হাইড্রোজেনের শুধুমাত্র কি থাকে, অনলি, সরি কোন রকম নিউট্রন থাকে না, অনলি কি থাকে, প্রোটন থাকে। তাহলে এর ভর কত হবে, 1। ওকে, 1 গ্রাম। কত বলবে, 1 গ্রাম। আসলে আমি আবার বলছি, এর ভর কিন্তু 1 গ্রাম না। কতটার ভর 1 গ্রাম, 1 মোলের ভর 1 গ্রাম। এর মানে আমি যদি 1 মোল হাইড্রোজেন নিই, তাহলে তার ভর কত হবে, 1 মোল হাইড্রোজেনের ভর কত হবে বলো, 1 গ্রাম। স্যার 1 মোল হাইড্রোজেন মানে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক যদি তুমি হাইড্রোজেন এক জায়গায় নাও, তাহলে কি হবে, 1 গ্রাম হবে। কথা বোঝা গেল? আমরা এই জন্যই বললাম যে আমরা যদি একটার কথা বলি তাহলে তো অনেক গুণ, 1
ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23, এত কম হবে। তো আমরা এত কম নিয়ে যদি পড়াশোনা করি মাপবো কিভাবে? মাপতে তো পারবো না। তোমাদের জন্য বেস্ট হচ্ছে কি আমরা যদি 6.022 ইন্টু 10 কি পাই, সে গুনে গুনে দেখবো 6.022 না, আমরা 1 গ্রাম মাপছি, এর মানেই ওর মধ্যে কটা আছে? 6.022 ইন্টু 10⁻23। যেমন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এক্সাম্পল, সোডিয়াম, সোডিয়ামের কত হয় জানো তোমরা? 23 গ্রাম। সোডিয়ামের কত হয়? 23 গ্রাম। স্যার কিভাবে আসে? সোডিয়াম কত নাম্বার এলিমেন্ট বলো? সোডিয়াম কত নাম্বার এলিমেন্ট? 11 নম্বর। যদি সবার কিন্তু অন্তত 1 থেকে 20 নম্বর এলিমেন্ট একদম মানে কোনটা কত নাম্বারে আছে যেন ডাইরেক্ট মাথায় থাকে, নয়তো কিন্তু এগুলো করতে অসুবিধা হবে। সোডিয়াম কত নাম্বারে? 11 নম্বরে। তাহলে স্যার 11 ইন্টু 2 করলে তো 22 হয়, বাট এখানে কেন তাহলে 22 হলো না 23 হলো? তার কারণ ম্যাক্সিমাম যৌগগুলো না আইসোটোপ থাকে। আইসোটোপ মিন্স একই জিনিসের অনেকগুলো ভর সংখ্যা। যেমন মনে করো আমি হাইড্রোজেনেরই যদি কথা বলি, হাইড্রোজেন কিন্তু এক্স্যাক্টলি এক না, হাইড্রোজেনের 1.008। তার কারণ হাইড্রোজেনের 3টে আইসোটোপ থাকে, একটা হচ্ছে পোট্রিয়াম, একটা হচ্ছে ডিউটেরিয়াম, আর একটা হলো ট্রিটিয়াম। টোটাল 3টে আইসোটোপ থাকে। তাই জন্য এদের, তাহলে স্যার এটার ক্ষেত্রে কেন 1 গ্রাম হলো? এটার ক্ষেত্রে তো 2 বা 3 গ্রাম হতে পারতো। তার কারণ এই যে ডিউটেরিয়াম আর যে ট্রিটিয়াম যার কথা বললাম, এর পরিবেশে প্রায় নেই বললেই চলে, খুব অল্প পরিমাণে এক্সিস্ট করে। এবার যারা খুব অল্প পরিমাণে এক্সিস্ট করে তাদের রেশিওটাও সেই হিসেবেই যায়। আর এই কারণের জন্য আসলে কিন্তু হাইড্রোজেনের ভর 1.008 হয়। মানে বুঝতে পারছো তো কতটা কম এফেক্ট ফেলছে এই বাকি দুটো এলিমেন্ট। মেজরিটি 95 to 96% কে রয়েছে? একা পোট্রিয়ামই এক্সিস্ট করছে, মানে H11। দ্বিতীয় কথা, তাহলে স্যার সোডিয়ামের ক্ষেত্রে কেন হয়? কেননা সোডিয়ামের অন্য আরেকটা আইসোটোপ আছে যেটা 25 আইসোটোপ, মানে ভর সংখ্যা 25। তাহলে স্যার 22ও আছে 25ও আছে, ওদের অ্যাভারেজ করলে মোটামুটি যেহেতু 22টা বেশি পরিমাণে থাকে এই কারণের জন্য 25 একটা 22ও আছে আর একটা 25ও আছে, তাহলে কার পরিমাণ বেশি? 22-এরটার। এই কারণের জন্য কাছাকাছিটা বসে 23। যাই হোক, তোমাদের এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো ট্রাই করো কিছু কিছু মনে রাখার। আর অনেক বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেনে দিয়ে দেয় যে এর মান কত হবে। তো আমি কতগুলো মান বলছি, তোমরা নিজেরা সেগুলো বুঝতে পারছো কিনা বলো। সবার আগে আমরা হাইড্রোজেন থেকে স্টার্ট করি। হাইড্রোজেনের কত বলবো? 1 গ্রাম। ওকে, হাইড্রোজেনের 1 গ্রাম। আচ্ছা চলো বলো, যদি আমি হিলিয়াম জিজ্ঞাসা করি তাহলে তার কত হবে? এভাবে ভাববে, হিলিয়ামের কত নাম্বারে? হিলিয়াম কত নাম্বারে? হাইড্রোজেন হিলিয়াম 2 নাম্বারে। তাহলে 2 নাম্বার হলে 2 দুগুণী কত হওয়া উচিত? 4। স্যার আইসোটোপ আছে বেশি পরিমাণে? না। তাহলে কত গ্রাম হবে? 4 গ্রাম। চলো লিথিয়াম টিথিয়াম ছাড়ো, যেগুলো এবার আসবে আমি সেগুলোতে চলে আসি। যেমন মনে করো আমাদের এরপরে আসতে পারে নাইট্রোজেন। বলো নাইট্রোজেন কত নম্বরে আছে? 7 নম্বরে। তাহলে 7টা প্রোটন থাকবে, 7টা নিউট্রন থাকবে, তাহলে টোটাল কত হবে? 14 গ্রাম। স্যার আইসোটোপ বেশি পরিমাণে নেই, এই জন্য সমস্যা নেই। যেমন অক্সিজেন, বলো অক্সিজেনের ক্ষেত্রে কত নম্বরে? 8 নম্বরে। তাহলে 8 নম্বরে মানে 8টা প্রোটন 8টা নিউট্রন, তাহলে 8 দুগুণী 16 গ্রাম। আচ্ছা যদি আমাদের এখানেই মনে করো আমি যদি বলি হাইড্রোজেন H2 আকারে আছে তাহলে কত গ্রাম হবে? 2 গ্রাম। আমি যদি বলি নাইট্রোজেন N2 আকারে আছে তাহলে কত গ্রাম হবে? 28 গ্রাম। আচ্ছা যদি অক্সিজেন বলে কত গ্রাম আছে O2, তাহলে 32 গ্রাম। এদের দুজনের মধ্যে ডিফারেন্স কি? বলে স্যার এরা একটা হাইড্রোজেন পরমাণুর রেসপেক্টে বিচার করা হয়েছে, আর এটা কার রেসপেক্টে বিচার করা হয়েছে? বলো অণু রেসপেক্টে। এটা অণু রেসপেক্টে আর এটা পরমাণু রেসপেক্টে। এবার বোঝা গেল যে বাষ্প ঘনত্ব তাহলে কি? এই বাষ্প ঘনত্ব বলেছিলাম না অণু রেসপেক্টে বিচার করা হয়, তাহলে এগুলো বাষ্প ঘনত্বের ক্যাটাগরিতে পড়বে আর এগুলো আণবিক গুরুত্বের ক্যাটাগরিতে পড়বে। এবার দেখো আণবিক গুরুত্ব মানে 2 দিয়ে গুণ করে দিলেই বাষ্প ঘনত্বের সাথে হয়ে যাবে। তাই জন্য আমি তখন ওখানে রিলেশন বলেছিলাম আণবিক গুরুত্ব ইকুয়ালস টু 2 ইনটু বাষ্প ঘনত্ব। অর্থাৎ মোট কথা পরমাণু রেসপেক্টে যদি বিচার করো তাহলে হবে বাষ্প ঘনত্ব, আর যদি অণু রেসপেক্টে বিচার করো তাহলে কি আসবে? তাহলে আসবে আণবিক গুরুত্ব। যাই হোক, এবার বলো আরো যেমন জিনিসপত্র আছে এগুলো দরকার নেই। হ্যাঁ এগুলো তুমি তো জানো একটা থাকলে আরেকটা কি হবে। কার্বন, বলো কার্বন কত নম্বরে? 6 নম্বরে। তাহলে 6টা প্রোটন 6টা নিউট্রন, 12 গ্রাম। এবার অনেক টাইপের যৌগ আছে যাদের ক্ষেত্রে এরকম ডাইরেক্ট বলা যায় না, লাইক ক্লোরিন। ক্লোরিনের কত নম্বরে আছে বলো? 17 নম্বরে। তাহলে হিসেব মতন হওয়া উচিত কত ছিল? 17 দুগুণী 34, বাট ওর আবার অনেক আইসোটোপ থাকে, এই কারণের জন্য কত আসে? 35.5 গ্রাম। বোঝা গেল? এরকম কিছু অল্প অল্প জিনিস আছে, খুব বেশি না, এরকম নাম্বার 4-5টা আছে। চলো যেমন তোমাকে আমি যদি বলি ক্লোরিন হয়ে গেল, আমি যদি বলি আরো এরকম একটা যৌগের নাম বলুন, যেমন মনে করো পটাশিয়াম। পটাশিয়াম কত নম্বরে আছে? 19 নম্বর। পটাশিয়াম ক্যালসিয়াম, পটাশিয়াম 19 নম্বর, তাহলে হওয়া উচিত কত ছিল? 38, বাট বইতে দেখবে লেখা থাকবে 39.5। ওকে আচ্ছা শোনো, এইটা অনেক সময় ক্যালকুলেশনের সুবিধার জন্য 39ও লেখা থাকে, তো যেটা কোশ্চেনে দিয়ে দেবে সেই হিসেবে লিখে নেবে, ঠিক আছে? কোশ্চেনে দেখবে কি দেওয়া আছে সেই হিসেবে করে নেবে। চলো বলো সালফার। এবার এটা নর্মাল সালফার, বলো সালফার কত নম্বরে? সালফার কত নম্বরে? 16 নম্বরে না? তাহলে 16 দুগুণী কত হবে? 32।
কথা বোঝা গেল? এরকম টাইপের জিনিসপত্র আমাদের করতে হবে। ঠিক আছে, ক্যালসিয়াম 40 20, ক্যালসিয়াম 20 নম্বরে তার দ্বিগুণ। হ্যাঁ, আরেকবার বলো। লাগবে না, লাগবে না। তাহলে আমাদের এইগুলোর কথা বোঝা গেল যে আমাদের এই কটা জিনিসপত্র, এইগুলোকে নিয়ে আমাদের মেনলি আলোচনা করতে হবে। আরো এরকম অনেকগুলো জিনিস পাবো যেগুলো পড়তে পড়তে দেখতে পাবো। যেমন মনে করো কোথাও আমরা লেট পেতে পারি, দিয়ে দেবে পরীক্ষায় তখন মার্কারি। যেমন মনে করো যেমন অনেক কিছু রয়েছে যেগুলো তুমি জানোই না, যেমন মার্কারি 200, এবার তুমি তো এগুলো জানবে না, না স্বাভাবিক ব্যাপার, সেগুলো সব দিয়ে দেবে। ইভেন আমি বলে দিচ্ছি তোমাকে হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন সবই দিয়ে দেবে পরীক্ষার হলে। এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো মেজরিটি দিয়ে দেয়। তাও স্যার বলছেন কেন? কেন এমন অনেক টাইপের জিনিসপত্র রয়েছে যেগুলো আমাদের নাও দেওয়া থাকতে পারে। এবার আমরা কি করব শোনো, আমাদের কাজ হবে এই অঙ্কগুলোকে টোটাল 3টে পার্টে বোঝা। আমি আবার বলছি, কোনো রুলস নেই, তুমি যত বেশি পরিমাণে প্র্যাকটিস করবে, যত বেশি ইকুয়েশন লিখবে, তত বেশি বেটার হবে। তোমরা একটাই অঙ্ক মাত্র আমার সাথে 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 করবে, বাকিগুলো সবকটাতে শুধু ইকুয়েশন লেখার চেষ্টা করবে। তুমি ক্যালকুলেশন করতে পারবে, বাট যেটা করতে পারবে না সেটা ইকুয়েশন। চলো ফার্স্ট বলেছে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে, আমি মাঝে 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 এর ভেতরে ভেতরে অনেকগুলো কোশ্চেনও তোমাদের বলে দেবো যে কোনটার কি সংকেত, কোনটা যদি না থাকে। বলেছে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, এই যে ক্যালসিয়াম কার্বনেট দিয়েছে, ক্যালসিয়াম কার্বনেটের সংকেত হয় CaCO3। খাতায় লিখবে ক্যালসিয়াম কার্বনেট CaCO3, ক্যালসিয়াম কার্বনেটের সংকেত লেখো CaCO3, ক্যালসিয়াম কার্বনেটের সংকেত লিখবে CaCO3। ক্যালসিয়াম কার্বনেটের সংকেত হয়, ক্যালসিয়াম কার্বনেটের সংকেত হয় CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। এটার সাথে সাথে না একটা জিনিস আমি হিন্ট দিয়ে দিচ্ছি, যদি কোথাও লেখা থাকে এট, ইট, আইট, অক্সিজেন যুক্ত হবে, লিখে রাখো। এট, ইট, আইট এসব থাকলে অক্সিজেন যুক্ত হয়। দেখো এট, ইট, আইট এসব থাকলে অক্সিজেন যুক্ত হয়, সেই জিনিসটাতে অক্সিজেন আছে। ঠিক আছে, এট, ইট, আইট এরকম থাকলে অক্সিজেনের কম্পাউন্ড, অক্সিজেনের কম্পাউন্ড। যেমন তুমি, আমার যতদূর মনে হয় তুমি ক্যালসিয়ামকে দেখে সিএইচ চিনতে পেরেছিলে, কার্বনকে দেখে, কার্বনেটকে দেখে কার্বনই মাথায় আসে সবার, কিন্তু এট টেট দেখে তো কারো কথা মনে আসে না, এখন থেকে মনে আসবে ইট মিনস অক্সিজেন। এবার আমাকে ব্যালেন্সও করার ব্যাপার আছে, তো কার্বন আমরা এই জায়গা থেকে যদি নিই, আমাদের পুরো সমীকরণ ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি হয় CaCO3, মাথায় থাকবে এখন থেকে। এবার শোনো কি লেখা আছে, ক্যালসিয়াম অক্সাইড। তো আমাদের মেন ফোকাস করতে হবে, শোনো আমাদের কোশ্চেনে কি দিয়ে দিয়েছে, কি দিয়েছিল ক্যালসিয়াম কার্বনেট, আর উৎপন্ন কি হয়েছে বলো ক্যালসিয়াম অক্সাইড। শুধু এই দুটো আগে লিখবে, কি আমাকে বিক্রিয়ক মানে কে পার্টিসিপেট করছে আর কে তৈরি হচ্ছে, কে তৈরি হয়েছে ক্যালসিয়াম অক্সাইড CaO বলেছে। তার মানে আমাকে বলেছে যে যদি আমরা একটা ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করি, তাহলে ভরের কত ভরের ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে, এই যে ক্যালসিয়াম অক্সাইড এর পরিমাণ কত হবে। তো আমরা এবার করতে হবে আমাদের ব্যালেন্সিং। বলো ক্যালসিয়াম অক্সাইড হয়ে গেছে, আর কি কি পড়ে রয়েছে, কার্বন পড়ে রয়েছে একটা, আর অক্সিজেন পড়ে রয়েছে দুটো, তাহলে কত হয়ে যাবে বলো CO2 না। বোঝা গেলে এই হচ্ছে ব্যালেন্সিং কমপ্লিট। তো তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবে, আমি একটাই শুধু নাটক করে লিখে দিচ্ছি, এভাবে লিখবে রাসায়নিক, পরেগুলো তোমরা নিজেরা বাড়িতে করে নেবে। রাসায়নিক সমীকরণ, পরীক্ষায় না লিখলে কিন্তু নাম্বার কেটে দেবে। রাসায়নিক সমীকরণ, ক্যালসিয়াম কার্বনের CaO আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো। এবার এদের ভর তৈরি করতে আমি বলেছিলাম না, লেখা থাকবে, দেখো এই যে লেখা আছে ক্যালসিয়াম 40, কার্বন 12, অক্সিজেন 16। বলো ক্যালসিয়াম কত 40, একটাই ক্যালসিয়াম আছে। কার্বন কটা আছে, একটাই কার্বন আছে। কত গ্রাম কার্বনের 12। বলো অক্সিজেন কটা দেওয়া আছে, অক্সিজেনের 16, কটা দেওয়া আছে O3 না 3টে, তাহলে 3 ইন্টু 16। এবার চলো দেখো 40 যোগ 12 যোগ 48, তাহলে কত হলো টোটাল 100 গ্রাম। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের ভর কত আসলো 100 গ্রাম। আমার যেটা চাইনি না সেটা না বের করাই বেটার। যেমন কার্বন ডাইঅক্সাইড চাইনি, তো কার্বন ডাইঅক্সাইড বের করবো না, কে কি চেয়েছে ক্যালসিয়াম অক্সাইড, তাহলে ক্যালসিয়াম অক্সাইডেরটাই বের করে নি। বলো ক্যালসিয়াম কত নাম্বারে, কত আছে 40, অক্সিজেন কত আছে 16, তাহলে টোটাল কত গ্রাম আসবে বলো 56 গ্রাম। এবার বলো আমরা কি লিখবো, তাহলে আমরা বলবো 100 গ্রাম যদি আমরা ক্যালসিয়াম কার্বনেটকে পোড়াই, কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাচ্ছি। তো আমি একটাই পুরোপুরি লিখিয়ে দিচ্ছি, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পোড়ালে
পোড়ালে, আমি এরপরে আর এরকম লিখবো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি করবো। পোড়ালে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়, ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়। একে কত হবে? এমা 56 লিখে নিন। বলো 1 গ্রামে কত তৈরি হবে? 56 ডিভাইডেড বাই 100 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়। লাস্ট কত বলেছে? 20 গ্রামে। তাহলে 20 গ্রাম মানে এর 5 ভাগের 1 ভাগ। 20 গ্রামে কত? 56 মাল্টিপ্লাইড বাই 20 ডিভাইডেড বাই 100। এটা দিয়ে কাটলাম 5, দেখো 5 11 55 আর 10 পড়ে থাকবে, 5 দুগুণী 10, 11.2 গ্রাম হচ্ছে আমাদের অ্যান্সার। কথা বোঝা গেল? আমি মেন এখানে কিন্তু ফ্যাক্টর এটা আবার বলছি, বেশি জিনিস করতে যাবে না, বই থেকে বেশি জিনিস দেখে 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 বেশি চাপ নেওয়ার দরকার নেই। কি করবে? কোশ্চেনে কি দেওয়া আছে বলবে হ্যাঁ স্যার ক্যালসিয়াম কার্বনেট দেওয়া আছে, কি পাবো বলেছি? ক্যালসিয়াম অক্সাইড পাবো বলেছি, ক্যালসিয়াম অক্সাইডের সংকেত সিএও। এগুলো কেমিস্ট্রি পড়তে 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 হয়ে যাবে, যত বেশি প্র্যাকটিস করবে চলে আসবে। তাহলে স্যার আর বাকি কি থাকবে? কার্বন ডাই অক্সাইড। এবার এমন কিন্তু অনেক ইকুয়েশন আসবে যেগুলোর কিন্তু ক্যালকুলেশনে অনেক বড় বড় সমীকরণ আসবে, তো আমাদের সেগুলো আস্তে 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 হ্যান্ডেল করতে হবে। তো আমরা এই ছোট 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 টাইপ 1 টাইপ 2 টাইপ 3 তে আমরা টোটাল 3 ভাবে ব্রেক করে নিয়েছি। চলো নেক্সট। 24 গ্রাম ম্যাগনেসিয়ামকে অক্সিজেনের সাথে পোড়ালে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়? তাহলে কি বলেছেন? ম্যাগনেসিয়ামকে এমজি, হ্যাঁ কি না? স্যার কিসে পোড়াতে বলেছে? অক্সিজেনে, O2। কি উৎপন্ন হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড, তাই তো? ম্যাগনেসিয়ামকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড। স্যার অক্সিজেন তো দুটো ছিল, এখানে তো আপনি দুটো অক্সিজেন নেননি, তাহলে আমার কি করতে হবে? এমজির আগে দুটো নিয়ে নিলাম। তাহলে এখানে আমি যদি দুটো এমজি নিয়ে নিই, তাহলে এখানে কি তৈরি হয়ে যাবে? 2 MgO। কত হবে? 2 MgO। এবার বলো 2 ইন্টু ম্যাগনেসিয়াম কত নাম্বারে? 24 নাম্বারে। তাহলে 2 ইন্টু 24 কত আসবে বলো? 48 গ্রাম। কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড? তাহলে 2 ইন্টু কত হবে এটা ম্যাগনেসিয়ামের জন্য বলো? 24। অক্সিজেনের জন্য কত হবে? 16। তাহলে আসলো 2 ইন্টু 24 আর 16 মিলিয়ে, টোটাল কত গ্রাম আসলো? 80 গ্রাম। আচ্ছা শোনো, এই ধরনের বিক্রিয়াকে বলা হয় ভর বৃদ্ধি পেয়েছে। তুমি খেয়াল করে দেখো, অক্সিজেন তো একটা গ্যাস, হ্যাঁ কি না? অক্সিজেন একটা গ্যাস। তাহলে এই যে গ্যাস, এটা তো পরিবেশে ফ্রিলি পাওয়া যাচ্ছে। তাহলে আমি অক্সিজেনে, আমি যদি মনে করো এখানে আমার এখানে একটা কাগজের টুকরো রয়েছে, আমি মনে করো এই কাগজের টুকরোটা তাহলে আমার অনেকটা ম্যাগনেসিয়াম ফিতের মতন, ঠিক আছে? এই ম্যাগনেসিয়াম ফিতেটাকে যদি আমি অক্সিজেনের সংস্পর্শে নিয়ে এসে দাহ্য করাই, তাহলে তার ভর বেড়ে যাবে। 48 গ্রাম থেকে কত গ্রাম হয়ে যাবে? 80 গ্রাম। তাহলে কিছু কিছু বিক্রিয়া আছে যারা ভর বৃদ্ধি করে, আর কিছু কিছু বিক্রিয়া আছে যারা ভর হ্রাস করে। যেমন এই বিক্রিয়াটা কি তৈরি করলো? ভর বৃদ্ধি করলো। অক্সিজেনের সংস্পর্শে আসা মাত্র এর ভর বৃদ্ধি করলো। যেমন তোমাকে আমি এক্সাম্পল দিই, মরচেও তাই করে, ভর বৃদ্ধি করে। কিছু কিছু বিক্রিয়া হবে আবার ভর হ্রাসও করতে পারে। চলো যাই হোক, তাহলে আমাদের বলো 48 গ্রামে কত গ্রাম তৈরি হয়েছে? 48 গ্রাম, 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে 80 গ্রাম, 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া গেছে। তাহলে বলে 1 গ্রামে কত হবে? 1 গ্রামে 80/48। ওকে, বলো কত গ্রাম কোশ্চেনে বলে দিয়েছিল? 24 গ্রাম। 24 গ্রামে হবে 80 মাল্টিপ্লাইড বাই 24 ডিভাইডেড বাই 48। বলো 24 দিয়ে কাটলে কত হবে? 2, এটা হবে 40। কত আসবে অ্যান্সার? 40 গ্রাম। কথা বোঝা গেল কিভাবে করতে হয়? বুঝতে পেরেছো? শুধু তোমরা এই ক্যালকুলেশন নিজেরাও পারবে, এই ইকুয়েশনটা যদি না পারো, এই ইকুয়েশনটা প্রত্যেকটা লিখতে হবে। ইকুয়েশনটা লেখো আর নিজেরা আগে বলার চেষ্টা করবে ইকুয়েশনটা পারছো কিনা। যদি নিজেরা পারো বেস্ট হয়। চলো নেক্সট। 32.7 গ্রাম জিঙ্ক অতিরিক্ত লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে, সালফিউরিক অ্যাসিডের সংকেত কি হয় জানো? H2SO4। আচ্ছা, তাহলে জিঙ্কে অ্যাসিড হয়ে গেছে, জিঙ্কে Zn প্লাস H2SO4, Zn প্লাস H2SO4 এর বিক্রিয়া করলে কি হবে? তুমি জানো Zn নিজে কেমন হয়? এই তো কদিন আগে তোর ডিসকাশন পড়লে, Zn 2+ হয় না? Zn নিজে কেমন হয়? Zn 2+ আকারে থাকে। আর H2SO4 কিভাবে ভাঙতে পারে? 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস। তুমি বুঝতেই পারছো এর প্লাসের সাথে এর মাইনাস যাবে, তাহলে কি উৎপন্ন হবে?
ZnSO4 ZnSO4 প্লাস H2 ZnSO4 প্লাস H2। এবার বলো Zn কত বলে দিয়েছে 65.4, তাহলে আমরা এখানে কি লিখবো 65.4। আচ্ছা যা আমি লিখিয়েছিলাম Zn এর সময় লেখা হয়নি না, 65.5 হয়, বাট কোশ্চেনে যদি 65.4 দেয় তার মানে আমাদের 65.4ই বসাতে হবে, যেহেতু এখানে দিয়ে দিয়েছে। তাহলে বলো Zn কটা, এখানে একটাই না, Zn কটা একটাই, তাহলে আমরা কত লিখবো 65.4 একটাই। আচ্ছা বলেছে বিক্রিয়া করে কত গ্রাম হাইড্রোজেন, হাইড্রোজেনের ভর কত বলো, হাইড্রোজেন কত করে এক করে না, তাই দুটো হাইড্রোজেন মানে 2, এক একটা হাইড্রোজেনের জন্য 1, তাহলে দুটো হাইড্রোজেনের জন্য 2, কথা বোঝা গেল। তাহলে এবার এদিকে দেখো আমরা এটা বলতে পারি 65.4 গ্রাম জিঙ্ক কত গ্রাম হাইড্রোজেন তৈরি করছে 2 গ্রাম, তাহলে আমরা লিখবো 65.4 গ্রাম জিঙ্ক কত গ্রাম হাইড্রোজেন তৈরি করছে 2 গ্রাম হাইড্রোজেন তৈরি করেছে। ওকে বলো 1 গ্রাম তাহলে কত তৈরি করবে, ইজি স্যার, 1 গ্রাম জিঙ্ক 2/65.4 গ্রাম হাইড্রোজেন তৈরি করবে। কোশ্চেনে কি বলেছে 32.7 গ্রাম জিঙ্ক, 32.7 গ্রাম 32.7 গ্রাম জিঙ্ক তৈরি করবে 2 into 32.7 ডিভাইডেড বাই 65.4। এটা দিয়ে কাটলে কত দিয়ে কাটা যাবে, 2 দিয়ে কাটা যাবে, 2 কে 2 দিয়ে কাটলে 1 পড়ে থাকবে, তাহলে কত গ্রাম তৈরি হবে 1 গ্রাম। বোঝা গেছে, সহজ। জাস্ট ইকুয়েশনটা লেখো Zn প্লাস H2SO4 ইকুয়ালস টু ZnSO4 প্লাস H2। চলো নেক্সট, সাধারণ তাপমাত্রায়, চলো পড়ো সাধারণ তাপমাত্রায়, এ তো রিঅ্যাকশন তো জানো কি হয়, ব্লাস্ট হয়। সাধারণ তাপমাত্রায় সোডিয়ামের সাথে যদি জলের বিক্রিয়া করে তাহলে কত পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, খুব সহজ ব্যাপার। বলো সোডিয়াম Na এর সাথে কি কার বিক্রিয়া বলেছে, জল, কি উৎপন্ন হবে, এখনো পর্যন্ত জানা উচিত সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত সবার, ক্লাসে সবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত জানা উচিত। সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত হয় NaOH। এবার চল বিক্রিয়া করার কি আর দরকার আছে একটু চেক করে নি, আমরা দেখছি সোডিয়াম এটা, তারপরে দেখলাম হ্যাঁ দরকার আছে, তার কারণ হাইড্রোজেনের কমতি পড়েছে। তো আমরা হাইড্রোজেনের কমতি পড়ার জন্য এবার আমার কি করতে হবে, আমাকে ভাবতে হবে যে কি করা যায়। তো আমি যা দেখতে পাচ্ছি একটা হাইড্রোজেন কম আছে, কটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন কম আছে। এবার আমি এখানে মনে করো 2 দিয়ে গুণ করে দিলাম, কত দিয়ে গুণ করলাম 2 দিয়ে গুণ করলাম, আর এখানেও আমি 2 দিয়ে গুণ করলাম, বলো কত আসবে, দুটোকেই যদি বোথ সাইডে আমি যদি 2 দিয়ে গুণ করি, দেখো 2 সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়ে গেল, 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়ে গেল, তাহলে কি পড়ে থাকবে, শুধুমাত্র হাইড্রোজেন পড়ে থাকবে না দুটো, তাহলে আমরা এখান থেকে এর সাথে কি অ্যাড করব, হাইড্রোজেন। বেসিক ক্যালকুলেশন, এই দেখো দুটো সোডিয়াম কমপ্লিট, দুটো অক্সিজেন কমপ্লিট, দুটো হাইড্রোজেন কমপ্লিট, কটা হাইড্রোজেন ছিল, 4টে হাইড্রোজেন না, 2 দুগুণে 4, 4টে হাইড্রোজেন ছিল, তাহলে কটা হাইড্রোজেন কম পড়েছিল, বোঝা গেল। তাহলে রিঅ্যাকশনে ওই যে যেটা ব্লাস্ট হয়, ব্লাস্ট হওয়ার পরে আগুন উৎপন্ন হয়, কার জন্য উৎপন্ন হয়, হাইড্রোজেন। তুমি জানো না হাইড্রোজেন নিজে একাই দাহ্য, হাইড্রোজেনের জন্য কাউকে দরকার পড়ে না, তাই জন্য ওই যে ব্লাস্টের পরে যখন তুমি আগুনটা দেখতে পাও, কার জন্য আগুন দেখতে পাও, সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য না H2 এর জন্য, H2 এর জন্য, এই H2টাই ফায়ার তৈরি করে। ওকে চলো এবার দেখো আমরা যদি সোডিয়ামের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড আর H2 বিক্রিয়া করে এইসব পেলাম, এবার পুরোপুরি ফোকাস করতে হচ্ছে আমাদের কি বলেছে, কি দিয়ে দিয়েছে 23 গ্রাম সোডিয়াম, আর সোডিয়ামের 2 ইন্টু এমনিও 23 না, তাহলে কত তৈরি হলো বলো 46, সোডিয়াম কত গ্রাম 46 গ্রাম, 46 গ্রাম সোডিয়াম কতটা সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, 2 ইন্টু সোডিয়ামের মান কত 23, অক্সিজেন কত 16, হাইড্রোজেন কত 1, তাহলে বলো কত আসবে 2 ইন্টু 23 আর 24, 24 আর 16 কত 40, তাহলে কত হবে 80 গ্রাম, হ্যাঁ গুড 80 গ্রাম। এবার বলো তাহলে 46 গ্রাম সোডিয়াম কতটা তৈরি করছে 80 গ্রাম, তাহলে তার হাফ না, হাফ তো, তাহলে তার হাফ কত তৈরি করবে, কথা বুঝতে পারলে, বলো 46 গ্রাম কত তৈরি করেছে 80 গ্রাম, 46 এর হাফ দেওয়া কোশ্চেনে কত গ্রাম, তাহলে এটাও কত তৈরি হবে, হাফই তৈরি হবে 40 গ্রাম। বোঝা গেছে, আমি আর করছি না। চল নেক্সট, বলেছে যদি আমরা 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। শুনে নাও, সোডিয়াম হাইড্রোক্সাইড তোমরা জানো একটা ক্ষার হয়, আর ক্ষারের সাথে যদি অ্যাসিড বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করবে, লবণার জল। তাহলে এখানে আমাদের বলেছে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা ক্ষার, তাহলে সংকেত কি হয় সোডিয়াম হাইড্রোক্সাইডের, বলো NaOH। এর সাথে কার বিক্রিয়া করাতে বলেছে, সালফিউরিক অ্যাসিডের, সালফিউরিক অ্যাসিড মিন্স H2SO4।
সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। চলো বলো সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হবে? একটা সল্ট তৈরি হবে আর একটা ওয়াটার তৈরি হবে, আর ওয়াটার তৈরি হবে। তো আমি এখানে রেখে দিলাম জলটা। এবার বলো সল্ট তাহলে কি তৈরি হবে? Na SO4, বাট আমাদের Na SO4 তৈরি হতে পারে না, তার কারণও বলে দিচ্ছি শোনো। এদিকে দেখো Na কি তৈরি করে? Na প্লাস, আর এই জায়গা থেকে কি উৎপন্ন হবে? OH মাইনাস। আর এটা বিক্রিয়া করা, বলো কি তৈরি হবে? 2H প্লাস আর SO4 2 মাইনাস। এবার তুমি তো জানো এর প্লাসের সাথে এর মাইনাস যাবে, আর এর প্লাসের সাথে এর মাইনাস যাবে। এবার বলো তাহলে আমরা যদি N এর সাথে SO4 এর বিক্রিয়া করা এর 2 মাইনাস কে ব্যালেন্স করার জন্য একে দুটো নিতে হবে না? তাহলে আমার এর আগে কি বসাতে হবে? 2 বসাতে হবে, যাতে কিনা Na2SO4 তৈরি হয়, Na2SO4 তৈরি হয়। ওকে, এবার তাকাও Na2SO4 প্লাস H2O। এবার আমরা দেখবো যে কি কি বাদ গেছে আর কি কি আছে। চলো দুটো হাইড্রোজেন, সরি দুটো সোডিয়াম কমপ্লিট, Na2 তে কমপ্লিট, SO4 একটাতে কমপ্লিট হয়ে গেছে। খেয়াল করে দেখো হাইড্রোজেন আর অক্সিজেনের গল্পগুলো বাকি আছে। দুটো হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন আর দুটো অক্সিজেন। আগে তো 2 বসালেই সব কমপ্লিট। এখানে কটা হাইড্রোজেন আছে? দুটো। এখানে কটা হাইড্রোজেন আছে? দুটো। তাহলে 2 আর 2 মিলিয়ে 4, তাহলে 2 ইন্টু 2 মিলিয়ে 4। কটা অক্সিজেন আছে? দুটো। তাহলে আমরা 2 ইন্টু, ও কথা বোঝা গেল? রিঅ্যাকশনে মোট কাজ ব্যালেন্স করা খুব টাফ না। যেমন এটার ক্ষেত্রে তো আমি জানতামই যে একটা অ্যাসিড আর একটা ক্ষার যদি বিক্রিয়া করে, আমি মনে করি, জানি না তোমরা নাই জানতে পারো, যে আমাদের এই জায়গা থেকে সোডিয়াম এর সাথে এই যে তোমার এই যে লবণটা তৈরি হয়, এটা তুমি নাই জানতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যাটা কোথায়? যদি তুমি এটা না জানে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন করে। এবার লবণ আর জল উৎপন্ন করেছে, জল তো থাকবেই। লবণটা পরে লিখবো কিভাবে? লবণটা অলওয়েজ লিখে মাথায় রাখবে এর প্লাস পার্টের সাথে ওর মাইনাস পার্ট, তারপরে কি করতে হবে? ব্যালেন্স। আচ্ছা, এবার কি বলেছে? সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন? আমার এদিকের এবার কাজই চাইনি, আমাদের দুটো জিনিস যেটা নাম বলে দিয়েছে, একটা কি সোডিয়াম হাইড্রোক্সাইড আর একটা কি সালফিউরিক অ্যাসিড, দুজনেই তো এদিকে। চলো দুজনেরটাই লিখি। বলো সোডিয়াম হাইড্রোক্সাইড কত হবে? 2 ইন্টু সোডিয়ামের কত গ্রাম? 23 গ্রাম। অক্সিজেনের কত? 16। সব দেখবে লেখা থাকবে। এবার এগুলোতে যা দেওয়া আছে তুমি জানো সব। সোডিয়াম 23 জানো, অক্সিজেন 16 জানো, প্লাস হাইড্রোজেন কত? 1। বলো 2 ইন্টু 23 আর 1 24, 24 আর 16 মিলিয়ে 40। তাহলে কত গ্রাম হবে টোটাল? 80 গ্রাম। এবার H2SO4 এর গল্প কমপ্লিট করি। H2SO4 বলো কত হবে? বলেছে হাইড্রোজেন দুটো আছে, তাই 2 ইন্টু 1। আচ্ছা, যোগ সালফার কত গ্রাম? সালফার ছিল 16 নম্বরে, 16 দুগুনি 32। অক্সিজেন কত? 16 8 নম্বরে ছিল, তাহলে 8 দুগুনি 16। কটা অক্সিজেন আছে? 4টে, তাহলে এক একটা অক্সিজেনের জন্য 16 করে। কথা বোঝা গেল? একটু মনে করে দেখো, আবার বলছি। সালফার কত নম্বরে ছিল? 16 নম্বরে, 16 দুগুনি কত হবে? 32, তাই না? অক্সিজেন কত নাম্বার? 8 নম্বরে, তাহলে 8 দুগুনি 16, 16 হচ্ছে টোটাল ভর। 8টা প্রোটন আর 8টা নিউট্রন মিলিয়ে টোটাল 16, আর টোটাল 4 জন রয়েছে, তার জন্য হবে 4 16 64। তাহলে 4 16 64, 64 আর 32 96, 96 আর 2 98, 98 গ্রাম। বোঝা গেছে? বুঝতে পেরেছো? এবার চলো পড়ো। 80 গ্রামে কত গ্রাম তৈরি করছে? এটা এমনি মুখে মুখে হয়ে যাবে, বলো 80 গ্রামে কত গ্রাম তৈরি করছে? 98 গ্রাম। তাহলে তার হাফ দিয়েছে না কোশ্চেনে, তাহলে তার হাফ তৈরি হবে। আর 98 হাফ কত হয়? 49। চলো নেক্সট। কত গ্রাম CaCO3 এর সঙ্গে অতিরিক্ত HCl এর বিক্রিয়ায় করলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে? চলো এদিকে তাকাও। CaCO3 এর সাথে কার বিক্রিয়ার কথা বলেছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। বলো এটা কি হবে? Ca2 প্লাস আর CO3 2 মাইনাস। এই জায়গা থেকে কি হবে বলো? Ca2 প্লাস আর CO3 2 মাইনাস। আর এই জায়গায় কত হবে বলো? H প্লাস আর Cl মাইনাস। এর প্লাসের সাথে এর মাইনাস। এর কাছে কটা প্লাস আছে আর এর কাছে কটা প্লাস আছে? তাহলে কটা প্লাস কম পড়েছে? একটা প্লাস না, চলো 2 দিয়ে দাও। আর এর কাছে তো দুটো দরকার, দুটো দরকারের জন্য কি করলাম? 2 দিয়ে গুণ করে দিলাম। এবার এর কাছে কত প্লাস হয়ে গেল? দুটো। এবার তো পসিবল না? CaCl2, বলো কি হবে? CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস H2CO3। হাইড্রোজেন কটা? দুটো, আর এখান থেকে কার্বন ডাই অক্সাইড, সরি কার্বনেট, H2CO3। এবার শোনো, এভাবে লেখে না H2CO3 কে, কিভাবে লেখে? দুটো পার্টে ব্রেক করে দাও। কি কি বলবে স্যার? H2O একটা জল উৎপন্ন হবে আর একটা কার্বন ডাই অক্সাইড।
কথা বুঝতে পারলে? H2CO3 তো নাম শোনোনি, কিন্তু এগুলোর তো নাম শুনেছো। লিখলেই না খুঁজে পেয়ে যাবে যে কি হতে পারে। H2CO3 লিখলেই তোমার মাথায় চলে আসবে জল আর কার্বন ডাই অক্সাইড তৈরি হয়ে যাবে। এই একবার একবার মাথায় রাখবে যে বারবার আমাদের প্র্যাকটিস করতে হয়, আর যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের এগুলো হয়ে যাবে, এমন কিছু টাফ টাফ ব্যাপার না। চলো। কোনো সময়, আরে কার্বনিক অ্যাসিড মানে তো কার্বনের মধ্যে জল। দেখাবে না নাম্বার কাটলে বলবে না। চলো এবার এদিকে দেখো, CaCO3 এর সাথে তাহলে Ca কত বলো, 40 গ্রাম, প্লাস কার্বন ডাই অক্সাইড কত 44, একবারে লেখা যায় ছাড় বাদ। এর 12 কার্বন প্লাস 3 ইন্টু, একবারে লিখছে 48, 3 ইন্টু 16 কত হবে 40 আর 12 52, 52 আর 48 মিলিয়ে 100 গ্রাম। আর CaCO3 না পড়তে পড়তে এতবার আছে তোমার মুখস্থ হয়ে যাবে যে 100 গ্রাম হয়। আচ্ছা, বিক্রিয়া করে কার গল্প চেয়েছে, অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের। তার মানে এখানে আসলে কোনো অপশনই নেই, তোমার কার্বন ডাই অক্সাইড ব্রেক করতেই হবে, তাই না? আরে চেয়েছেই তো কার্বন ডাই অক্সাইড, তুই কিভাবে কার্বন ডাই অক্সাইড ছাড়া করবি বলো? কার্বন ডাই অক্সাইড, কার্বন কত 12, অক্সিজেন কত করে এক একটা অক্সিজেন 16 করে, 16 দুগুনি কত হবে 32, তাই টোটাল কত গ্রাম হবে 44 গ্রাম। কমপ্লিট। 44 গ্রামের জন্য কত গ্রাম লাগে 100 গ্রাম। 44 গ্রামের জন্য পড়বে এভাবে যে কারটা বলে দিয়েছে তার হিসেবে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি করতে দরকার পড়ে 100 গ্রাম কার্বন ক্যালসিয়াম কার্বনেট, তার 1.5 ভাগ। যাই হোক 1 গ্রামের জন্য কত হবে 100/44 গ্রাম, কত চেয়েছে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড। 100 মাল্টিপ্লাইড বাই 66 ডিভাইডেড বাই 44, 22 দিয়ে কাটা গেলে 3, 22 দিয়ে কাটা গেলে 2, 2 দিয়ে কাটা গেলে 50, টোটাল কত গ্রাম আসবে 150 গ্রাম, 150 গ্রাম। বোঝা গেছে? করার কোনো মানে হয় না, আর ক্যালকুলেশন করবো না একটা তো, এরপরে শুধুমাত্র যখন টাইপ চেঞ্জ করবো তখন একটা করে ক্যালকুলেশন করবো। এবার থেকে শুধু ইকুয়েশন লেখার চেষ্টা করবো। চলো পরেরটা। SO2 কে অনুঘটকের উপস্থিতিতে যদি O2 দ্বারা জারিত করা হয়, কাকে SO2 কে অনুঘটকের উপস্থিতিতে O2 দ্বারা জারিত, কি উৎপন্ন হবে বলেছে SO3। চলো SO3 হলো কমপ্লিট। বলবে না স্যার একটা অক্সিজেন এক্সট্রা পড়ে আছে, একটা কাজ করো 2 দিয়ে গুণ করে দেখো মেলে নাকি। 2 দিয়ে গুণ করলে কত হলো স্যার 2 দুগুণে 4 আর 2 6টা, স্যার আগে একটা 2 বসিয়ে দিন, দেখো কমপ্লিট হয়ে গেল না। ক্যালকুলেট করো, বলো কটা অক্সিজেন, 2 দুগুণে 4 আর 2 6, 3 দুগুণে 6, আর কটা সালফার আছে 2টো, কমপ্লিট। বোঝা গেল? আর করার দরকার আছে? এরপরে তো বলেছে 40 গ্রাম SO3 জন্য কতটা প্রয়োজন, তাহলে এটা ক্যালকুলেট করবে একবার। 2 ইন্টু 32 যোগ 32, কেন 32 হলো এটা বোঝা গেছে তো, 16 দুগুণি 32, অক্সিজেন 2টো আছে বলে লিখলাম। 2 ইন্টু 64, তার মানে কত হবে 128 গ্রাম। আর এদিক দিয়ে কত উৎপন্ন হবে 2 ইন্টু 32 যোগ 3 × 48, তাহলে কত হবে 80 দুগুণি 160 গ্রাম। তাহলে আমার 160 গ্রাম SO3 তৈরি করতে আমার কতটা দরকার পড়ে SO2 128 গ্রাম। আমাকে চেয়েছে 40 গ্রামের জন্য, বের করে নিতে পারবো। কত ভাগ হবে বুঝতেই পারছো, 4 ভাগের 1 ভাগ হবে। ঠিক আছে, 64 কিভাবে অ্যান্সার আসে? 64 অ্যান্সার আসবে নাকি? এটা 4 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে না? আচ্ছা 40 গ্রাম SO3, তার মানে এর 4 ভাগের 1 ভাগ, এরও 4 ভাগের 1 ভাগ হবে, 27 গ্রাম হবে না? 56 তে না, কততে আসছে 8, 8 মানে 59/2 আসবে অ্যান্সার, 59/2 আসবে। চলো নেক্সট বলেছে, আচ্ছা এটা রিপিট হয়ে গেছে ভুল করে কোশ্চেনটা আবার। 40 গ্রাম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে, সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম H2SO4 প্রয়োজন? আগেই করিয়েছিলাম তাই না, আগেই করিয়েছি, এটা বাদ দিয়ে দিচ্ছে। চলো নেক্সট, 36 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কতটা ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর কতটা হাইড্রোজেন। তার মানে বলেও দিয়েছে কি কি উৎপন্ন হবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর হাইড্রোজেন। বলো ম্যাগনেসিয়ামের সাথে কার বিক্রিয়া HCl এর। আবার সেম গল্প, ম্যাগনেসিয়াম তো 2+ দেয়, তাহলে ম্যাগনেসিয়ামকে সাথে বিক্রিয়া করা মানে এটাকে 2 দিয়ে গুণ করা। আর বলেই দিয়েছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড মিন্স MgCl2 আর হাইড্রোজেন তৈরি হবে। এবার দেখো ব্যালেন্স করা যায় নাকি, MgCl2
প্লাস হাইড্রোজেন এমনি হয়ে গেছে। এরপরে তো পারবে, সব বসাবে, মান বসিয়ে 36 গ্রামের জন্য বের করে নেবে। চলো নেক্সট, 216 গ্রাম HgO কে উত্তপ্ত করলে যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয়, তাহলে স্যার HgO কি উৎপন্ন হবে বলেছে? অক্সিজেন উৎপন্ন হবে। অক্সিজেনের সংকেত কি হয়? O2। O2 তো এখানে 2 নেই, তাহলে আগে কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে এখান থেকে পড়ে থাকবে 2Hg প্লাস O2। কি হবে বোঝা গেল? 2Hg প্লাস O2, 2Hg প্লাস O2। এবার কোশ্চেনে পড়ো কি বলেছে? বলেছে HgO কে উত্তপ্ত করলে যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয়, HgO তো বেরই করতে পারবে, 2 ইন্টু কোশ্চেনে কত বলে দিয়েছে? 200 প্লাস অক্সিজেনের মান কত? অক্সিজেনের মান 16, তাহলে কত আসবে? 2 ইন্টু 216, 432। 432 গ্রাম কি HgO। কতটা অক্সিজেন পেয়েছি এর জন্য বলো? 32 গ্রাম না, সরি 32 না, ঠিকই তো বললাম না, 16 দুগুনি 32, হ্যাঁ 32 গ্রাম। তাহলে 432 গ্রাম যদি আমি রিয়াক্ট করাই তাহলে কত গ্রাম অক্সিজেন পাই? 432 গ্রাম, 432 গ্রাম HgO রিয়াক্ট করলে 32 গ্রাম অক্সিজেন পাওয়া যায়। বলে 1 গ্রামের জন্য কত? 1 গ্রাম HgO এর জন্য 32 ডিভাইডেড বাই 432 গ্রাম অক্সিজেন। কত গ্রামের জন্য জিজ্ঞাসা করেছে? 216 গ্রাম। 216 গ্রাম HgO এর জন্য 32 মাল্টিপ্লাইড বাই 216 ডিভাইডেড বাই 432। 216 দিয়ে কাটলে কত হবে? 2। 2 দিয়ে কাটলে কত হবে? 16। তাহলে কত গ্রাম অক্সিজেন তৈরি হবে? এবার বলছে এই যে 16 গ্রাম, এই অক্সিজেন পেতে গেলে কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করতে হবে? টাইপ 2 এর অঙ্ক ছিল, এটা আমি ভুল করে টাইপ 1 এ নিয়ে নিয়েছি। কি বললাম? যদি আমাদের এত গ্রাম আমাদের কি চেয়েছে? অক্সিজেন পাওয়ার জন্য কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করতে হবে। চলো এবার KClO3 থেকে অক্সিজেন তৈরি করি। কি বলেছে? সেই পরিমাণ, আবার দেখো পড়ো, সেই পরিমাণ অক্সিজেন পেতে গেলে কত পরিমাণ? 16 গ্রাম। বলেছে 16 গ্রাম অক্সিজেন পেতে গেলে কতটা KClO3 কে উত্তপ্ত করতে হবে? চলো বলো, KClO3 উত্তপ্ত করলে কি তৈরি হবে? অবভিয়াসলি বলেছে ওরা অক্সিজেন তৈরি হবে, তো অক্সিজেন লিখি। KCl তৈরি হবে আর অক্সিজেন তৈরি হবে। বাট এখনো পর্যন্ত কি মিস আছে? অক্সিজেন। তাহলে আমার এটাকে কি কোনোভাবে ব্যালেন্স করতে হচ্ছে? 2 দিয়ে গুণ করে দেখি। 2 দিয়ে গুণ করলে কি তৈরি হবে বলো? 2 KCl। 2 দিয়ে গুণ করলে 2 KCl, তো KCl এর পার্ট মিটে গেল, আর এই জায়গা থেকে 3O2 হয়ে গেছে। 3O2, কথা বোঝা গেছে? তাহলে KCl উৎপন্ন হবে 2 অণু আর 3 অণু অক্সিজেন তৈরি হবে। এবার বলো KClO3 এর জন্য ভাঙো। 2 ইন্টু K এর মান কত আসবে? 39.5। ক্লোরিন কত? আবার কোশ্চেনের মতো না লিখলে আবার নাও মিলতে পারে। 39 দিয়েছে, দেখেছে, এক্ষুনি ধোকা খেয়ে যেত। 39 যোগ 35.5 যোগ, বলো 316 48। অক্সিজেন কত? 16, 316 48। পারবে এটা বের করতে? আরে হ্যাঁ না বল। তাহলে এই জায়গা থেকে যদি আমরা ক্যালকুলেট করবো এটা, ওকে, অক্সিজেন বলো কত তৈরি হবে? বলবে স্যার 3 ইন্টু অক্সিজেন কত করে? 16 করে। 16 করে তো না, 16 দুগুনি 32, দুটো, তাহলে এখানে 32 কত হবে? তার মানে 66 না 96 গ্রাম। এবার বলো 96 গ্রাম অক্সিজেন তৈরি করতে কত গ্রাম দরকার পড়ে? স্যার এটা 96 গ্রাম তৈরি করতে এটা 16 গ্রাম তৈরি করতে, বের করে নিতে পারবে। আরে বুঝতে পারছো? 6 ভাগের 1 ভাগ তৈরি হবে। ওকে চলো নেক্সট, 24 গ্রাম কার্বনকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ালে যে পরিমাণ কার্বন, আগে একই টাইপের অঙ্ক। ওকে দাঁড়াও, আমি না টাইপ 2টাকে একটু উপরে তুলে নিই, নাকি সেভ করলাম না। চলো এদিকে দেখ, 24 গ্রাম কার্বন ডাই অক্সাইডকে জিজ্ঞাসা করেছে, 24 গ্রাম যদি কার্বন ডাই অক্সাইডকে অতিরিক্ত অক্সিজেনে পোড়ানো হয়, আরে খুব সহজ ব্যাপার, কার্বন অক্সিজেন কি তৈরি করবে? কার্বন ডাই অক্সাইড হয়ে গেল। এবার বলো কার্বন কত গ্রাম হয়? 12 গ্রাম। এর জন্য কত গ্রাম হবে? ডাইরেক্ট বলে দেওয়া যায় 44 গ্রাম। মাথায় থাকবে কার্বন কত? 12, অক্সিজেন 16 দুগুনি 32, 32 আর 12 মিলিয়ে 44, ডাইরেক্ট বলে দেওয়া যায় চাইলে। তাহলে আমরা
যদি 12 গ্রাম কার্বনকে পোড়াই তাহলে কত গ্রাম পাচ্ছি? 44 গ্রাম। ডাইরেক্ট মুখে মুখে করা যায়, তাহলে 24 গ্রামের জন্য কত হবে? এটা 2 গুণ হলে ওটাও 2 গুণ, এটা কত গ্রাম হয়ে যাবে? 88 গ্রাম। এবার বলেছে এই যে যত পরিমাণ কার্বন ডাই অক্সাইড পাওয়া গেছে কত পরিমাণ? 88 গ্রাম। জিজ্ঞাসা করেছে এই 88 গ্রাম পাওয়ার জন্য কতটা ক্যালসিয়াম কার্বনেটের দহন করতে হবে, বা আমাদের কতটা পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট ধ্বংস করতে হবে বলো। ক্যালসিয়াম কার্বনেট CaCO3 এর সাথে কার বিক্রিয়া? HCl আগেই করেছো, আগে 2 নিতে হতো, 2 নিলে কি চলে আসতো এদিকে? ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 এর প্লাসের সাথে এর মাইনাস, এর মাইনাসের সাথে এর প্লাস, কি হবে? সেই H2CO3 এর গল্প। আর H2CO3 মানে জল আর কার্বন। আরে একটু আগে করিয়েছি, H2CO3 মানে কি লিখিয়ে দিয়েছিলাম? এর সাথে কি বলে, এই যে H2CO3 এর মানে হলো দুটো জিনিস, জল আর কার্বন ডাইঅক্সাইড। কি জিজ্ঞাসা করেছে, কি চেয়েছে? কত পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট বলো। ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করিয়ে কত পেয়েছিলাম? 100 গ্রাম। বলো 100 গ্রামে কার্বন ডাই অক্সাইড 44 গ্রাম। 100 গ্রামে কার্বন ডাই অক্সাইড কত গ্রাম? 44 গ্রাম। তাহলে বলো আমাদের বলেছে যে 44 গ্রামে যদি তৈরি হয় আমার, 44 গ্রামে যদি তৈরি হয় আমার 100 গ্রাম, তাহলে আমার লাগ কি বলেছিল? তার মানে তার দ্বিগুণ না, 200 গ্রাম। তাহলে একবারে অ্যান্সার মুখে মুখে করে দেওয়া যায়। বোঝা গেল? আরে হ্যাঁ না বল। 44 গ্রামে কত? 44 গ্রামে কত? 100 গ্রাম। কোশ্চেনে কি বলেছে? স্যার কোশ্চেনে বলেছিল আগের পার্টের থেকে কোশ্চেন, আগের পার্টে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে? 88 গ্রাম। এটা পাওয়ার জন্য আমার কত করতে হবে? 2 দিয়ে গুণ, আর 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 100। চলো 36 গ্রাম ম্যাগনেসিয়ামকে, এদিকে 36 গ্রাম ম্যাগনেসিয়ামকে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করালে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর হাইড্রোজেনের পরিমাণ কত? কার সাথে? ম্যাগনেসিয়ামের সাথে। কার বিক্রিয়া? HCl। আরে স্যার আগেই তো করিয়েছেন। 2 MgCl2 প্লাস হাইড্রোজেন। চলো পড়ো। বলেছে ম্যাগনেসিয়ামের সাথে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া কি কি উৎপন্ন হবে বলে দিয়েছিল? ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর হাইড্রোজেন। আরে তো ফালতু অঙ্ক। চলো মুখে মুখে 36 গ্রাম, আগে এমনি বলো ম্যাগনেসিয়াম কত নম্বরের থেকে? 12 নম্বর। তাহলে 12 দুগুণী 24, এমনিও দিয়ে দিয়েছে 24 গ্রাম। বলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড কত হবে? এই জায়গা থেকে 24 যোগ ক্লোরিন কত করে? 35.5 মাল্টিপ্লাইড বাই 2। হ্যাঁ 35.5 মাল্টিপ্লাইড বাই 2 মিন্স 71। তাহলে এই জায়গা থেকে 24 যোগ 71, এর মানে আসবে 95। এরপরে বলো হাইড্রোজেন কত করে? এক একজন 1 করে, তাহলে 2 জন আছে বেচারা, 2 জনের জন্য 2 গ্রাম। তাহলে বলো 24 গ্রামে যদি এরকম তৈরি হয়, বের করতে পারবে? 24 গ্রামে তৈরি হয় 95 গ্রাম। MgCl2 একে কত হয় আর 36-এ কত হয়? এটা হচ্ছে একটা অঙ্ক। দ্বিতীয় অঙ্ক, 24-এ তৈরি হয় 2 গ্রাম, একে তৈরি হবে 2/24। জিজ্ঞাসা করেছে 36-এ কত তৈরি হয়, পারবে বের করতে? আরে হ্যাঁ না বল। মুখে মুখেও বলা যায়। দেখ এটা 24, এটা এটা 2, তাহলে তৈরি হবে 3 গ্রাম। আছে কোন অপশনে 3 গ্রাম? এই তো 3 গ্রাম। আর কোনটা আছে 3 গ্রাম? না, তাহলে এটাই হবে অপশন। এটা দিয়ে বলে দেওয়া যায়, মুখে মুখে করে দেওয়া যায়। আরে বুঝতে পারলি তো? এটা দেখ দিয়ে দিয়েছে 36 গ্রাম, রয়েছে 24, 24-এর 36 কত ভাগ? 1.5 ভাগ না 1.5 গুণ না? তাহলে এটাকেও 1.5 দিয়ে গুণ করতে হবে। বেসিক ক্যালকুলেশন। এদিকে আয় দেখ, চল এদিকে এদিকে পরেটা। ক্যালসিয়াম কার্বনেট প্রিয় যৌগ তোদের, ক্যালসিয়াম কার্বনেট CaCO3 এর সঙ্গে কার বিক্রিয়া? এর সাথে কার বিক্রিয়া? HCl। কি আচ্ছা কি কি বলে দিয়েছে? সব বলে দিয়েছে। কি কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম ক্লোরাইড যোগ CO2 যোগ পানি। এদিকে দেখ, এবার বলেছে যে যদি বিক্রিয়া করা হয় তাহলে কি হবে? এবার আমার বিক্রিয়া করতে হবে। CaCl2 মানে 2, কমপ্লিট হয়েছে কিনা দেখতে হবে। এবার হ্যাঁ হয়ে গেছে কমপ্লিট, শুধু 2 বসানোতে কাজ শেষ। ক্যালসিয়াম কার্বনেটের সাথে 2HCl এর বিক্রিয়া করে এরা এরা তৈরি হচ্ছে। এবার অঙ্কটা জাস্ট বড়, সহজ অঙ্ক। বলেছে যে এটা তো এটা ক্যালকুলেট করলে কত আসবে? বারবার ক্যালকুলেট করেছি, 100 গ্রাম। বলেছে যদি আমাদের 50 গ্রাম CaCO3 মানে হাফ না, 50 গ্রাম CaCO3 থেকে
এত গ্রাম আর এত গ্রাম উৎপন্ন করতে হয়, তাহলে কত গ্রাম HCl প্রয়োজন হবে একটু বোঝ। এটা 100 গ্রাম না, এটা বল ক্যালকুলেট করলে কত আসবে। ক্যালসিয়াম 40 আর এটা 35.5 ইন্টু 2 মানে 71, এর মানে কত 91 গ্রাম। এটা কত হয় 44 গ্রাম। জল তো জানিস 18 গ্রাম, অক্সিজেন 16 আর 2 18। এবার দেখ সবকটা হাফ হাফ বলেছে না, আরে টাকায় দিকে, তাহলে সবকিছুই তো অর্ধেক হয়ে যাবে। এটা 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। এই দেখ CaCl2 কত, এর হাফ 91 হাফ করলে কত হয় 55.5, 44 এর হাফ করলে কত হয় 22, 18 হাফ করলে কত হয়। ও আচ্ছা, আচ্ছা ঠিকই তো লিখলাম, ঠিকই তো লিখেছি, আসছো কেন। এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে তাহলে 44 গ্রাম, 18 গ্রাম আর 111 গ্রাম, আর এদিকে হচ্ছে কি আমার 100 গ্রাম। এবার বলেছে যদি এটা তৈরি করতে আমার কত HCl প্রয়োজন, 2 ইন্টু হাইড্রোজেনের মান কত 1, আর এদিক থেকে কত আসবে 35.5, তাহলে এই জায়গা থেকে আসবে 2 ইন্টু 36.5। আরে ক্যালকুলেশন করবি না, হাফই তো হয়ে যাবে, তাহলে কত অ্যান্সার আসবে 36.5। আরে সবাই হাফ করতে হলে ওটারও হাফই তো করতে হবে, তুই আবার বেকার গুণ করে আবার ভাগ করবি, তার থেকে একবারে দেখ 36.5ই হবে। বোঝা গেছে, চলো নেক্সট। এটা শোনো কি বলছে, CaOH, CaOH হোল টু, CaOH হোল টু, এদিকে CaOH হোল টু 2NH4Cl থেকে CaCl2 2NH3 আর H2O তৈরি হয়। জিজ্ঞাসা করেছে যদি 37 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, চল এদিকে দেখা, শুধুমাত্র ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্যালকুলেশন বল, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর ক্যালকুলেশন বল। ক্যালসিয়াম কত 40 যোগ অক্সিজেন কত, হাইড্রোজেন কত, মাল্টিপ্লাইড বাই 2, তাহলে 40 যোগ 17 দুগুনি, তাহলে কত গ্রাম হলো 74 গ্রাম। এখানে 74 গ্রামের হাফ বলেছে না, 74 এর হাফই তো 37, আর এই 74 এ কত মোল থাকে 1 মোল, 74 এ কত মোল 1 মোল, তাহলে এবার 37 এ কত মোল হবে হাফ মোল। তাহলে আমার যদি বলে 37 গ্রামে কতটা CaOH হোল টু, তাহলে তুই কত বলবি 0.5 মোল। এবার কোশ্চেনে পড়, বলেছে কত মোল NH4Cl, NH4Cl এর আগে কত মোল দেওয়া ছিল, তাহলে এরও হাফ করবি, তাহলে এর অ্যান্সার কত হবে 1 মোল। কত মোল অ্যামোনিয়া, অ্যামোনিয়ার আগে কত দেওয়া ছিল 2, এরও হাফ করবি। আচ্ছা বল 1 মোল অ্যামোনিয়ার ভর কত হয়, অ্যামোনিয়ার সংকেত বল NH3 না, অ্যামোনিয়ার সংকেত কি হয় বল, নাইট্রোজেন কত 14, হাইড্রোজেন কত 1, 3টে হাইড্রোজেন আছে 3, তাহলে কত হবে এটা। আমরা অনেক সময় অঙ্ক না করেও সলভ করে দেওয়া যায়, এখানে আমি অঙ্ক করলামও না, না করেও বলে দেওয়া যায় তিনটের অ্যান্সার কি কি হবে। CaOH হোল টু প্লাস 2NH4Cl, এই জায়গা থেকে এটা কত মোল 1 মোল। এবার আমাদের বলেছে 37 গ্রাম, তার মানে এটা হাফ, তার মানে 0.5 মোল এটা। তাহলে আমি যদি এটাকে 0.5 করি, সবাইকে তো 0 মানে হাফ করতে হবে, এটাকে হাফ করেছি, এটাকেও হাফ করবো, এটাকেও হাফ করবো, এটাকেও হাফ করবো, এটাকেও হাফ করবো, যেগুলো চেয়েছে হয়ে গেছে। আর অ্যামোনিয়া জিজ্ঞাসা করেছিল, অ্যামোনিয়ার ভর বের করে দিয়েছে। নেক্সট জিজ্ঞাসা করেছে যদি চুনের সাথে, শোন চুনের সংকেত কি হয়, চুন কি কি টাইপের হয়, পলি চুনের সংকেত কি হয়, আর পোড়া চুন, দুটো জিনিস হয় লেখ খাতায়। কলি চুনের সংকেত মানে যেটা চুনের মধ্যে জল মিশিয়ে পাস, সেটা লেখ CaOH হোল টু, পলি চুন CaOH হোল টু, পলি চুন লেখ CaOH হোল টু। চল জল মেশানো হয়ে গেছে, এবার পোড়া চুন লেখ, পোড়া চুন লেখ, পোড়া চুন কত হবে বাবু CaO। এবার বল এখানে চুন বলেছে, বলেছে চুনের সাথে NH3, ওদিকে দেখা NH3 তৈরি করতে হবে না। এবার বল এর মধ্যে কার কাছে হাইড্রোজেন আছে, তার মানে কার সাথে বিক্রিয়া করতে হবে, কথা বোঝা গেল। কোন চুন কিভাবে চিনবি, দেখবি যে কে দিয়েছে,
তাহলে আমার এখানে বিক্রিয়া হবে NH4 Cl প্লাস CaOH হোল টু, এর প্লাসের সাথে ওর মাইনাস, কিন্তু এর কাছে দুজন রয়েছে তাহলে এর আগেও কত বসাতে হবে 2। চল লেখ, এর প্লাসের সাথে এর মাইনাস, CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস এই জায়গা থেকে এর প্লাসের সাথে এর মাইনাস NH4OH। এদিকে দেখা, NH4OH কে চাইলে ব্রেক করা যায়, তার কারণ কি চেয়েছে অ্যামোনিয়া। চল লেখ, এদিকে দেখা NH3 লেখা যায়, তাহলে বাকি কি পড়ে থাকবে জল। তাহলে অ্যামোনিয়ার সাথে যদি জল মিশিয়ে দেওয়া হয় তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়, তাই তার সংকেত কি হয় NH4OH। আচ্ছা, এবার বলেছে NH3 এর ভর কত এর জন্য 5.35 গ্রামের জন্য। চলো আগে এটা ক্যালকুলেট করো, বলো কত আসবে। 2 ইন্টু নাইট্রোজেন কত 7, তার মানে 14, হাইড্রোজেন 4টে আছে 4, ক্লোরিন 35.5, বলো কত হবে এটা, কত আসছে 2 ইন্টু 53.5, এক মিনিট, ঠিকঠাক করেছিস তো ক্যালকুলেশন? 14, 18 ঠিক আছে। তাহলে এই জায়গা থেকে কত আসলো 107 গ্রাম। এদিকে দেখো বলেছে 107 গ্রাম যদি NH4Cl থাকে, তার সাথে যদি আমরা বিক্রিয়া করাই, বিক্রিয়া করে এরা দুজন উৎপন্ন হবে। বলো এটা কত মোল ছিল 2 মোল, এটা কত মোল তৈরি হয়েছে 1 মোল। চলো পড়ি, জিজ্ঞাসা করেছে যে যদি NH3 এর ভর কত উৎপন্ন হবে, NH3 এর ভর কার জন্য, এর জন্য। 107 গ্রামে কত তৈরি হয় 107 গ্রামের জন্য, বলো N কত 14, আর একবারে লিখে দিচ্ছি 17 গ্রাম। বলো 107 গ্রামে কত গ্রাম তৈরি হচ্ছে 17 গ্রাম, তাহলে এটাতে কত গ্রাম তৈরি হবে জিজ্ঞাসা করেছে না। এটা বের করা একদম ইজি, 2 দিয়ে ভাগ করবি আর 10 দিয়ে ভাগ করবি, মুখে মুখে করা যাবে। 17 হাফ করলে কত হয়, মিললো না কেন? 107, ও না না এই তো, এ মা ছিছি, এই তো আছে, আরে আছে তো 0.85 তো আছে, মানে আমি এর হাফ খুঁজতে পাচ্ছিলাম না, 17 হাফ খুঁজছিলাম, 17 হাফ একমাত্র এই অপশনটাতেই আছে, তার মানে এটাই হবে ঘুরে ফিরে। চল নেক্সট কি বলেছে শোন, ক্যালসিয়াম কার্বনেট আর করাবো না, এদিকে তাকা, এটা হয়ে গেছে। ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়া, ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়া আগে করিয়েছি। চলো নেক্সট টাইপ 3, লাস্ট টাইপ। আর শোনো এটাই লাস্ট, না লাস্ট, এটাই লাস্ট, শেষ। এদিকে শোনো, এদিকে কথা না, এখানে এই কোশ্চেন গুলোতে দুটো ওয়ার্ড ভালোভাবে পড়বে। একটা হচ্ছে দেখো লেখা আছে বাণিজ্যিক জিঙ্কে, 1 মিনিটের অঙ্ক, এদিকে দেখো, বাণিজ্যিক জিঙ্কে মানে যেটা মার্কেটে, বাণিজ্যিক জিঙ্ক যখন পাওয়া যায়, মার্কেটের জিঙ্কের কথা বলছে। মার্কেটের জিঙ্কে 35% অশুদ্ধি মেশানো আছে, মানে 35% খাদ মিশিয়ে দিয়েছে। তোকে যখন বিক্রি করবে না মার্কেটে জিঙ্ক, এদিকে শোন, তোকে যখন মার্কেটে জিঙ্ক বিক্রি করবে তখন তোর কাছে দাম, তোকে বলবে আমার কাছে না সস্তায় জিঙ্ক পাওয়া যাচ্ছে, তুই যাবি দোকানে কিনতে, আসলে তুই যে জিঙ্ক কিনেছিস তাতে 35% ফালতু জিনিস মিশিয়ে দিয়ে দিয়েছে তোর কাছে। এবার এই কোশ্চেন গুলোতে না দুটো জিনিস খেয়াল রাখবে, এখানে শুদ্ধি লেখা আছে না অশুদ্ধি লেখা আছে, তার উপরে কোশ্চেনে করা হবে। যেমন এখানে অশুদ্ধি আছে মানে এতটা ফালতু জিনিস মিশিয়েছে, আর যদি লেখা থাকতো যে 35% বিশুদ্ধ জিঙ্ক আছে, এর মানে 35% ভালো আর 65% খারাপ। চলো পড়ি, একটা জিঙ্কে এটা রয়েছে, এবার বলেছে জিঙ্কের সাথে কার বিক্রিয়া করাতে হয়েছে, Zn প্লাস H2SO4, তাহলে কি উৎপন্ন হবে ZnSO4 প্লাস H2। আচ্ছা, কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে জিজ্ঞাসা করেছে, বলো। জিঙ্কে কত বলে দিয়েছে, এমনিওস ও কত গ্রাম 65, তাই বলেছে। আচ্ছা কত গ্রাম, কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে, হাইড্রোজেন, বলো এখানে হাইড্রোজেন কত হবে 2 ইন্টু 1, এদিকে দেখাও, তাহলে 65 গ্রাম জিঙ্ক থেকে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয়, 65 গ্রাম জিঙ্ক থেকে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয় 2 গ্রাম। এবার আমি যে মার্কেট থেকে যে জিঙ্ক কিনে এনেছি সেটা কি পিওর নাকি তার মধ্যে এরর আছে,
কত পার্সেন্ট? তাহলে আমি যদি এখানে ভাবি 65% জিঙ্ক, এই যে 50% যেমন ভাবে রয়েছে, আমি এভাবে ভাবো, আমি এই যে 50% যদি জিঙ্ক কিনে আনি, তাতে যেমন ভাবে এরর থাকবে আমি এখানে বের করতে পারি। আমি যদি 65% জিঙ্ক সেম ম্যাটেরিয়াল মেশাতাম, তাহলে আমার কত পার্সেন্ট বিশুদ্ধ পেতাম? 65/100। তাহলে লিখবে কিভাবে শোনো, এততে এত, একে কত আর 50-এ কত, বোঝা গেল? খেয়াল করার বিষয় এটা এই জায়গায়, তোমার কাছে কত পার্সেন্ট আসলে বিশুদ্ধ জিঙ্ক আছে? এতটা। বুঝতে পারলে? যদি না ইয়ে করে একটা কাজ করো, পুরো লেখো, আমি পুরো করিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে। এদিকে দেখো, বলো কতটা পার্সেন্ট অশুদ্ধি ছিল কার মধ্যে? 50-এ। চলো সাইডে বের করো। 50 গ্রামে কত পার্সেন্ট অশুদ্ধি ছিল? 35/100। তাহলে ভালো কতটা? 65/100। তাহলে আমার কাছে পিওর জিঙ্ক কত গ্রাম আছে? পিওর জিঙ্ক আছে 65/2 গ্রাম। বলো আমার কাছে পিওর জিঙ্ক কতটা আছে? এতটা না? আর বাকি তো সব ফালতু, বাকি তো সব ফালতু। বলো 65 গ্রাম পিওর জিঙ্কে কতটা হাইড্রোজেন তৈরি হয়? 65 গ্রাম পিওর জিঙ্কে কতটা হাইড্রোজেন তৈরি হয়? 2 গ্রাম। 65 গ্রাম ZNA 2 গ্রাম হাইড্রোজেন। 65 গ্রাম পিওর জিঙ্কে কত গ্রাম হাইড্রোজেন? 2 গ্রাম। আমাকে জিজ্ঞাসা করেছে এর হাফে কত, তাহলে 1 গ্রাম অ্যান্সার হবে। আরে হ্যাঁ কিনা বল। জিজ্ঞাসা করেছে 65-র হাফে কত গ্রাম তৈরি হবে? 1 গ্রাম তৈরি হবে। আই থিঙ্ক বোঝা গেছে পিওর ইমপিওরের পার্ট, বোঝা গেছে? এরকম টাইপের কোশ্চেন গুলো আসতে পারে। আমি মেজরিটি প্রায় সবই করিয়ে দিয়েছি, আর সব মিলিয়ে দেখতে গেলে হয়তো এরকম ইকুয়েশন আর 2-1টা থাকবে, বইয়ের কিছুই বাকি নেই। হয়তো কোনো অন্যান্য অনেক বই ঘাটলে 1-2 পেয়ে যাবে। আর মাথায় রাখবে ওজন হ্রাস বৃদ্ধির যে ব্যাপারটা আমি একটা অঙ্কে বলে দিয়েছি। যদি অক্সিজেন থাকে, অক্সিজেন আসলে ওজন হ্রাস করায়, আর যদি তুমি কোনো জিনিসের ভর বেড়ে যায় তাহলে সেখানে অক্সিজেন বৃদ্ধি পায়, সেই ভর বৃদ্ধি পায়। এভাবে পরিবর্তন আমরা চাইলে ক্যালকুলেট করতে পারি। নেক্সট দিনের ক্লাসে তাহলে এই চ্যাপ্টারটা পুরো ভালোভাবে করে আসবে, পরীক্ষা থাকবে এটার। আর প্রত্যেকটা চ্যাপ্টারে, হ্যাঁ প্রত্যেকটা অঙ্ক করবে। আমি আমি এক্সট্রা পার্টও পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ আজকে পাঠিয়ে দিচ্ছি। শোনো তাহলে বাড়িতে এই জায়গা থেকে এই একটা অঙ্ক করবে, CaCO3 90% বিশুদ্ধ, আর কোনো অঙ্ক বাকি থাকলো না। মাঝখানে যেগুলো একটু একটু ইনকমপ্লিট আছে সেগুলো কমপ্লিট।